জটিলতা কাটলেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসির পদত্যাগ দাবিতে অনড় ৭ কলেজ শিক্ষার্থীরা। নিউ মার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা। ইভিএম কেনাকাটায় আওয়ামী লীগের বিরুদ্ধে হরি লুটের অভিযোগ দুদকের। বিমানবন্দরে দুর্নীতির দায়ে তারিক সিদ্দিক সহ ১৯ জনের নামে মামলা। দ্রুত নির্বাচন সহ ১০ দাবিতে বিএনপি ইসলামী আন্দোলন ঐক্যমত্য। ফ্যাসিবাদী বিরোধী সব দলকে ঐক্য ধরে রাখার আহ্বান। এবং জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি যান চলাচলের নতুন নিয়মে মিলছে না সুফল, উল্টো বেড়েছে যানজট, পরীক্ষামূলক বলছে ট্রাফিক পুলিশ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। আগামী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। এছাড়া ২৪ ঘন্টার মধ্যে ৭ কলেজ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনারও দাবি তাদের। অন্যথায় নিউ মার্কেট থানা ঘেরাওয়েরও ঘোষণা দেয় শিক্ষার্থীরা। সন্ধ্যায় ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেন তারা। আমরা নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করলাম। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি প্রভিসির বিরুদ্ধে আমাদের দাবি মেনে না নেয় এবং তারা যদি আমাদের সাথে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা না করে, তাহলে ঢাকা কলেজ সহ ৭ কলেজের সামনে থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সহ কোনো যানবাহন চলবে না। এ নিয়ে আরো জানাতে ঢাকা কলেজ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুনতাসির মামুন। মামুন, ঢাকা কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? কলেজের সামনের পরিস্থিতি জানাবেন। এখানে কিন্তু সন্ধ্যার সময় কিন্তু এখানে তারা প্রেস ব্রিফিং করেছেন এবং প্রেস ব্রিফিংয়ে তারা ২৪ ঘন্টা একটা আলটিমেটাম দিয়েছেন যে আসলে ঢাকা কলেজের শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদ কিন্তু তারা করেছেন। এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা যারা আছেন তাদের কাছে একটু জানার চেষ্টা করবো যে আসলে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের ভাষাগুলো যদি একটু বলতেন আপনারা। আচ্ছা, আমাদের যে প্রতিবাদের ভাষাটি ছিল, আমরা হচ্ছে আজকে গতকালকে ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে হচ্ছে আপনার ৬ দফা দাবি তুলেছিলাম যে হচ্ছে আপনার অধিভুক্তি বাতিল সহ হচ্ছে আপনার উপাচার্যের হচ্ছে পদত্যাগ এবং হচ্ছে আপনার নিউ মার্কেট থানার এসি এবং ওসি মহোদয়ের হচ্ছে আপনার প্রত্যাহার সহ এরকম আরও প্রায় ৬টি দাবি ছিল। সেই দাবিগুলো আপনার করার জন্য সরকারের এবং হচ্ছে অন্যান্য মহলকে আমরা হচ্ছে বলেছিলাম এবং তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের ৯টা থেকে হচ্ছে সড়ক অবরোধ কর্মসূচিও ছিল। কিন্তু আমরা হচ্ছে সার্বিক বিষয় বিবেচনা এবং জনভোগান্তি যাতে না হয় সেই বিবেচনা হচ্ছে আমরা সেটি হচ্ছে রাস্তায় না করে আমরা হচ্ছে আমাদের ক্যাম্পাসের ভিতরে হচ্ছে আমরা হচ্ছে বিক্ষোভ কর্মসূচি এবং হচ্ছে আমরা বিভিন্নভাবে হচ্ছে সন্ধ্যাও হচ্ছে আমাদের প্রোগ্রামটি হয়েছিল, আপনারা দেখেছিলেন, আপনারা বিভিন্ন লাইভও করেছিলেন। এটাই মোটামুটি আমাদের প্রতিবাদের ভাষাটি ছিল। আমরা কিন্তু ওই সময় দেখতে পেয়েছিলাম যে আসলে আপনারা কিন্তু কিছু বিষয় নিয়ে মনোমালিন্য আপনাদের হয়েছিল, আপনারা কয়েকটা দাবি মেনে নিয়েছেন, আবার কয়েকটা দাবি আপনাদের মানা হয়নি। এই বিষয় নিয়ে যদি একটু বলতেন যে আসলে কি হয়েছিল বা বিষয়গুলো। আচ্ছা, গতকালকে ঘটনাটি এর পরিপ্রেক্ষিতে দেখা যায় যখন আমরা আজকে সকালে ৬টি দাবি দিই, এর একটি দাবি আমাদের অধিভুক্তি বাতিলের দাবিটি মেনে নেওয়া হয়েছে, বাকি 5টি দাবি আমাদের এখনও মেনে নেওয়া হয়নি, অর্থাৎ প্রভিসির পদত্যাগ এবং হচ্ছে আপনার নিউ মার্কেট থানার এসি এবং ওসি মহোদয়ের হচ্ছে প্রত্যাহার মেনে নেওয়া হয়নি। যার পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে আজকে সন্ধ্যায় হচ্ছে আপনার আলটিমেটাম হয়েছে ২৪ ঘন্টা। ২৪ ঘন্টার ভিতরে যদি হচ্ছে ওনাদেরকে প্রত্যাহার এবং হচ্ছে পদত্যাগ যদি না হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছি অলরেডি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। তাসনুভা। মামুন, আপনাকে ধন্যবাদ। এর আগে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ঢাবি প্রশাসনের সঙ্গে ৭ কলেজের অধ্যক্ষদের জরুরি সভায় সিদ্ধান্ত হয় যে অধিভুক্ত ৭ কলেজের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে না। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। বিস্তারিত কাজী পাপুর রিপোর্টে।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিজেদের আলাদা করা সহ নানা দাবিতে রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রভিসির বাসভবন ঘেরাও কর্মসূচির ডাক দেয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। এতে রাতভর ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। অবশেষে তাদের সেই দাবি পূরণ হলো। সোমবার ঢাবি উপাচার্যের সঙ্গে 7 কলেজের অধ্যক্ষের বৈঠক শেষে এমনটা জানান ঢাবি উপাচার্য। অনারেবল সেপারেশনের পথে যাচ্ছি, যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং 7 কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি। অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশেষজ্ঞ কমিটি, তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে সবাই প্রভিসির পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আশা করি আপনারা সহযোগিতা করবেন। এর আগে দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনরত 7 কলেজের শিক্ষার্থীরা। অতি সত্বর 7 কলেজের এই যে সংকট, সেই সংকটের সমাধান করতে হবে। প্রায় 8 বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর 7টি বড় সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করা হলেও সমস্যাগুলো কাটেনি। এর প্রেক্ষিতে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছিলেন এসব কলেজের শিক্ষার্থীরা। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ সহ 6 দফা দাবি আদায়ে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। তাদের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন এ ঘোষণা দেন। ঘোষিত সময়ের মধ্যে দাবি মানা না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার হুঁশিয়ারিও দেন তারা। সুরাইয়া মুনির রিপোর্ট। 6 দফা দাবিতে শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় অবস্থান নেন ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। কর্মসূচিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে বক্তব্য রাখেন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের নেতারা। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে 8 দিন ধরে অবস্থান করেন তারা। দাবি নিয়ে রোববার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার পথে পুলিশি হামলার শিকার হয়ে আহত হন 30 থেকে 40 জন শিক্ষক। প্রধান শিক্ষক তিনি জলকামানের সাথে যুদ্ধ করতে করতে প্রায় 1 ঘন্টা ধরে যুদ্ধ করার পরে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। জাতীয়করণের দাবিকে উদ্দেশ্য করে স্মারকলিপি দিতে যাওয়ার পথেই নৃশংসভাবে হায়েনার মতো একদল পুলিশ আমাদের উপর অতর্কিত হামলা চালায়। জাতীয়করণ যতক্ষণ পর্যন্ত না আদায় হয় ততক্ষণ পর্যন্ত এই মাঠ আমরা ছাড়ব না। আন্দোলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক হাফিজ মাওলানা আব্দুল হান্নান জানান, সরকারের উচ্চ পর্যায়ের একটি টিম এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। প্রাইমারি স্কুলে সরকারিভাবে যে ভবন বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে, আমাদের সেটি সুবিধা হবে। দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষকদের পক্ষে আলটিমেটাম ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। 24 ঘন্টা সময় দিচ্ছে সমন্বয়কেরা। শিক্ষা সচিব অনতিবিলম্বে ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য শুনুন, তাৎপর্য বুঝুন এবং আমি আহ্বান করব একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে যদি তাদের দাবি দেওয়া যৌক্তিক হয় অনতিবিলম্বে তা পালন করুন এবং মেনে নিন। বিষয়টি দ্রুত সুরাহা না হলে বড় আন্দোলনের ডাক আসতে পারে বলেও জানান তিনি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক সহ 19 জনের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। এক ব্রিফিংয়ে একথা জানায় সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন। তিনি বলেন, ইভিএম এর মাধ্যমে রাষ্ট্রের 4000 কোটি টাকা নষ্ট করেছে আওয়ামী লীগ। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এসইউ সেলিমের প্রতিবেদন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইনস্টলেশন অফ রাডার প্রকল্প 13,000 কোটি টাকার প্রাক্কলন প্রকল্পে অর্থের পরিমাণ বাড়িয়ে 21,000 কোটি টাকায় কার্যাদেশ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, এই প্রকল্প থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যোগসাজশ করে প্রায় 250 কোটি টাকা আত্মসাৎ ও লুটপাট করেন। এ মামলায় তারিক সিদ্দিক সহ 10 জনকে আসামি করা হয়।
সোমবার দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক জানান, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প ছাড়াও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প থেকে 212 কোটি এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল নির্মাণ ও রানওয়ে উন্নয়ন প্রকল্পে 150 কোটি টাকা আত্মসাৎ করায় এসব ঘটনায় পৃথক 4টি মামলা দায়ের করা হয়েছে। স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করে এবং বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে প্রায় 212 কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংশ্লিষ্ট জনাব তারিক আহমেদ সিদ্দিকী দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। ইভিএম প্রকল্পে আওয়ামী লীগের লুটপাট প্রসঙ্গেও কথা বলেন মহাপরিচালক। অভিযানকালে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা 1599টি মেশিন কোথায় রয়েছে সে বিষয়ে কোনো হদিস দুদক টিমের নিকট উপস্থাপন করতে পারেনি। মেশিনসমূহের যান্ত্রিক ত্রুটি পরিলক্ষিত হয় যা নিম্নমানের মেশিন ক্রয়ের ইঙ্গিত বহন করে। বাংলাদেশ ব্যাংকের ভল্টের লকারে তল্লাশি চালিয়ে ব্যাংকটির সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার জব্দ করা হয় বলে জানান দুদক মহাপরিচালক। বেশ কিছু জিনিসপত্র টাকা পয়সা জব্দ করা হয়েছে। ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামীর আমিরের সাক্ষাতের এক সপ্তাহের মধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সঙ্গে বৈঠক করল বিএনপি। এটি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও আইন শৃঙ্খলা স্বাভাবিক করা সহ 10 দফা সিদ্ধান্তে দুই দল একমত হয়েছে বলে জানালেন দল দুটির শীর্ষ নেতারা। বিস্তারিত তানজিদ ভূঁইয়ার প্রতিবেদনে। 21 জানুয়ারি বরিশালে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের সঙ্গে বৈঠক করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিভিন্ন বিষয়ে দল দুটির মতভিন্নতার কারণে ওই বৈঠক রাজনৈতিক অঙ্গনে কৌতূহলের জন্ম দেয়। জামায়াত আমিরের এই বৈঠকের এক সপ্তাহের মধ্যে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকে সঙ্গে নিয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দল দুটির শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা চলে প্রায় 2 ঘন্টা। বৈঠক শেষে গণমাধ্যমে ব্রিফিং করেন বিএনপি মহাসচিব ও ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক সময়টা আমরা বলেছি 1 থেকে 1.5 বছরের মধ্যে। 6 মাস তো প্রায় চলেই গেল, আর 1 বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আসলে মূলত আমাদের কথা। এ সময় বিএনপি মহাসচিব জানান, ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ, মুক্ত, স্বাধীন, সার্বভৌম, টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাদ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা, ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা, ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। এখন থেকে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো পরস্পরের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলবে না বলেও জানান তিনি। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকবো। ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না। প্রশাসনে এখন বিদ্যমান আওয়ামী ফ্যাসিবাদের দোষরদের দ্রুত অপসারণ করা। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের দেয়া প্রত্যর্পণের চিঠির ইতিবাচক জবাব দিয়ে সুষ্ঠু বিচারের স্বার্থে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এদিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জুলাই আগস্টের গণহত্যা মামলায় 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বিডিআর বিদ্রোহের নামে বর্বরতম হত্যাযজ্ঞের পুনঃতদন্তে 7 সদস্যের
জাতীয় স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এর সভাপতি করা হয়েছে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমানকে। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আগামী 90 দিনের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে। প্রজ্ঞাপনে বলা হয়, প্রয়োজনে বাংলাদেশের যে কোনো স্থান পরিদর্শন এবং সন্দেহভাজন যে কাউকে তলব ও জিজ্ঞাসাবাদ করতে পারবে কমিশন। ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি হয়ে যান চলাচলে নতুন নিয়মের সুফল মিলছে না। যানজট কমার পরিবর্তে উল্টো বেড়েছে। যদিও ট্রাফিক পুলিশ বলছে পরীক্ষামূলক পর্যায়ে থাকায় শুরুতে কিছুটা বিড়ম্বনা হলেও চালকেরা সচেতন হলে ধীরে ধীরে এর সুফল পাবে নগরবাসী। এসইউ সেলিমের আরেকটি প্রতিবেদন। অপরিকল্পিত নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি এবং সড়কের তুলনায় যানবাহনের সংখ্যা বেশি হওয়ায় রাজধানীতে বাড়ছে যানজটের দুর্ভোগ। চালকের খামখেয়ালিপনা তো আছেই। তথ্যমতে ঢাকা শহরের ৭৩টি মোড়ে আটকে প্রতিদিন কর্মঘণ্টা নষ্টের আর্থিক ক্ষতির পরিমাণ ৯৮,০০০ কোটি টাকা, আর বাড়তি জ্বালানি পড়ছে প্রায় ১১,০০০ কোটি টাকার। যানজট কমাতে দুদিন আগে ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি হয়ে ডানে মোড় নেয়া বন্ধ করার সিদ্ধান্ত নেয় মহানগর পুলিশ। ডিএমপির নির্দেশনা বলা হয়, এ সড়ক ব্যবহারকারীরা জাহাঙ্গীর গেট পার হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ডানে মোড় নিয়ে পুরাতন বিমানবন্দর ঘেঁষে করা নতুন সড়ক ব্যবহার করবেন। এর আগে এই পদ্ধতি মানিক মিয়া অ্যাভিনিউ ও তেজগাঁওয়ের লাভ রোডে প্রয়োগ করা হয়েছে। সেখানে রাস্তা একেবারে বন্ধ করে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া সম্ভব হয়েছে, তাতে মিলছে সুফলও। তবে বিজয় সরণিতে সব সিগন্যালে ডানে মোড় বন্ধ করা হয়নি, তাই এর প্রভাব পড়ছে পরের দু মোড়ে। না নিতে দেয়, আমাদের ফার্ম গেটে নেই, ফার্ম গেটের বরঞ্চ আরো বেশি হবে। সেই কারণ বাজার থেকে ঘুরে এসে পরে যেতে হবে ধানমন্ডি। যে গাড়ি গেলে দিক ঘুরতে পারবো না, ফার্ম গেটে এটা নেবো, হেন পারবো। আবার স্বল্প দিনের মধ্যে সবকিছু পরীক্ষিত হয় না, সময় সাপেক্ষ। যানজট নিরসনে নতুন এই পদক্ষেপ ট্রায়াল পর্যায়ে থাকায় পরিস্থিতি সামাল দিতে বাড়তি ট্রাফিক পুলিশ সদস্য কাজ করছেন। কষ্ট হলেও নগরবাসী সচেতন হলে এর সুফল মিলবে বলে আশাবাদী তারা। অনেকে এটা মানতেছে না এই নির্দেশনাগুলো। আশা করা যায় যে যেমন মানিক মিয়া এভিনিউতে দেওয়া আছে, আবার আমাদের লাভ রোডে দেওয়া আছে, এই ক্রসিংগুলো দেওয়া আছে। আমরা চেষ্টা করতেছি, সর্বোচ্চ চেষ্টা করতেছি যে আমরা সফল হওয়ার জন্য চেষ্টা করছি। তবে এটা দিয়ে আসলে ভালো হয়েছে, অনেকে হুটহাট চলে যেতে পারবে। এটা যদি চলমান থাকে সবসময় গাড়ি চলবে, কোনো সিগন্যাল দেওয়ার প্রয়োজন হবে না। নগরবাসীর বড় অংশ নতুন নিয়মের বিষয়টি না জানায় বিজয় সরণির দিকে আসা যানবাহন ডানে মোড় নেওয়া বন্ধ করতে সিগন্যাল ছাড়ার মুহূর্তে রশি টানিয়ে দেওয়া হচ্ছে। এরপরও অনেক চালককে ট্রাফিক পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায়। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। ফ্যাসিবাদ চলে যাওয়ার পর দেশ গণতন্ত্রের পথে যাত্রা করেছে। কোনো পক্ষের অসহিষ্ণু আচরণে তা যেন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। সকল বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পথ রয়েছে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, ছাত্রদের আন্দোলনের বিষয়ে সরকারি সংস্থাগুলো কাজ করছে। যে গণতন্ত্রে যাওয়ার পথটা এমনিতেই আমাদের জন্য খুব কঠিন, তারপরে আমরা যখন যাত্রাটা শুরু করলাম কোনো অসহিষ্ণু আচরণ রেনের জন্য যেন সেটা বাধাগ্রস্ত না হয়। আরেকটা যে সকলকেই ধৈর্য ধরতে হবে, কারণ সকল বিবাদের, সকল বিরোধেরই শান্তিপূর্ণ সমাধানের পথ তো রয়েছে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিনের মাথায় জামিন পেয়েছেন নায়িকা পরিমণি। সকালে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন তিনি। তার পক্ষে অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালত তার জামিন মঞ্জুর করেন। পরে সাংবাদিকদের পরিমণি জানান, তিনি আইনের মাধ্যমে ন্যায় বিচার পাবেন বলে আশা করছেন। শিশু একাডেমিতে আয়োজন করা হচ্ছে 3 দিনের কিডস টাইম ফেয়ার। মেলার পার্টনার হিসেবে কাজ করছে অ্যান্টিসেপটিক সামগ্রীর সেবাদাতা প্রতিষ্ঠান ডেটল। দর্শনার্থীদের হাইজিন সুরক্ষার পাশাপাশি বাচ্চাদের সৃজনশীলতা বাড়াতে ডেটল স্টলে মজার গেমসের আয়োজন করা হয়েছে। শিশুদের জন্য আকর্ষণীয় উপহারেরও ব্যবস্থা করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা থেকে হাইজিন সুরক্ষায় প্রতিষ্ঠানটি বহু বছর ধরে কাজ করছে বলে জানায় ডেটল কর্তৃপক্ষ।
দেশের বাইরের খবর। চলতি সপ্তাহে আরও 6 জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আজ থেকে উত্তর গাজায় ফেরার অনুমতি দিয়েছে ইসরায়েল। নেটজারিম করিডর খুলে দেয় নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। এদিকে গাজার ধ্বংসস্তূপ থেকে আরও 14 জনের লাশ উদ্ধার করা হয়েছে। আর দক্ষিণ লেবাননে সাধারণ মানুষের উপর গুলি চালিয়ে অন্তত 15 জনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। বন্দি বিনিময় চুক্তির প্রথম ধাপের তৃতীয় দফায় 6 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস। এর বিনিময়ে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফেরার অনুমতি দিয়েছে ইসরায়েল। এদিকে নেটজারিম করিডোর খুলে দেয়ায় দীর্ঘ 15 মাস পর নিজ নিজ এলাকায় ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা। ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, উল্লেখিত 6 জিম্মির মধ্যে 3 জনকে বৃহস্পতিবার মুক্তি দেয়া হবে, আর বাকি 3 জনকে মুক্তি দেয়া হবে আগামী শনিবার। তবে চুক্তির কোনো ধরনের লঙ্ঘন ইসরায়েল সহ্য করবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতির পরেও গাজায় দিন দিন বাড়ছে লাশের সংখ্যা। ধ্বংসস্তূপ থেকে আরও 14 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের সংখ্যা 47,300 ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেনা প্রত্যাহারের সময়সীমা রোববার ভোররাতে পেরিয়ে যাবার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের অবস্থান জারি রেখেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে লেবাননের সীমান্তবর্তী গ্রামে বাসিন্দারা বাড়িতে ফেরার চেষ্টা করলে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত 15 জন নিহত হয়েছেন, আহত হয়েছে প্রায় 100। এদিকে দক্ষিণ লেবাননকে হিজবুল্লাহ অস্ত্রমুক্ত করার জন্য লেবানন এখন পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি কার্যকর করেনি বলে অভিযোগ করেছে ইসরায়েল। আর এ কারণে দক্ষিণ লেবাননের সেনা মোতায়েন রাখার কথা জানিয়েছে দেশটি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে নামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অধিভুক্তি জটিলতা কাটলেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রো-ভিসির পদত্যাগ দাবিতে অনড় 7 কলেজ শিক্ষার্থীরা। নিউ মার্কেট থানা ঘেরাওয়ের ঘোষণা। ইভিএম কেনাকাটায় আওয়ামী লীগের বিরুদ্ধে হরি লুটের অভিযোগ দুদকের। বিমানবন্দরে দুর্নীতির দায়ে তারিক সিদ্দিক সহ 19 জনের নামে মামলা। দ্রুত নির্বাচন সহ 10 দাবিতে বিএনপি ইসলামী আন্দোলন ঐক্যমত্য। ফ্যাসিবাদ বিরোধী সব দলকে ঐক্য ধরে রাখার আহ্বান। এবং জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি যান চলাচলের নতুন নিয়মে মিলছে না সুফল। উল্টো বেড়েছে যানজট, পরীক্ষামূলক বলছে ট্রাফিক পুলিশ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।